প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগ নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার এম.এ. সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কিডনি রোগ বিষয়ে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাব এইড হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন এবং কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি সংক্ষেপে আপনারা বলে থাকেন, এই রোগটি আসলে কি এবং কারা এই রোগে বেশি আক্রান্ত হন? ক্রনিক কিডনি ডিজিজ বা বাংলাতে যেটাকে বলা হয় দীর্ঘস্থায়ী কিডনি রোগ, একসময় কিন্তু এটাকে আমরা ক্রনিক রেনাল ফেলুর বলতাম, কিন্তু ফেলুর শুনলেই তো সবাই ভয় পায় এবং ভয় পায় বলেই এটাকে নামটা বিশ্বজুড়ে বদল করে দিয়ে এটাকে বলা হয়েছে ক্রনিক কিডনি ডিজিজ। এবং রোগ বলার কারণটাও হলো যে এই যে কিডনি রোগ যেটা, এটা ধাপে ধাপে বছরের পর বছর মাস এটাকে কিডনিকে আস্তে আস্তে ক্ষয় করতে থাকে এবং এই যে কিডনির ক্ষয় হয় বিভিন্ন কারণে এবং সেই ক্ষয়ের জন্য কিডনির যে কার্যক্ষমতা সেটা কমে থাকে এবং এই ক্ষয়ের মাত্রা অনুযায়ী এটাকে 5টা ভাগেও ভাগ করা হয়। তো এটা গুরুত্বটা এই জন্য যে সারা বিশ্বে দেখা যায় যে প্রতি 10 জনে একজন এই দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছে। এবং বাংলাদেশের আমরা যে সমস্ত পরিসংখ্যান আমরা পেয়েছি তাতে দেখা গেছে যে প্রতি 16 থেকে 18 ভাগ লোকের যারা অ্যাডাল্ট পারসন তাদের এই দীর্ঘস্থায়ী কিডনি রোগ আছে। এবং এটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে এই দীর্ঘস্থায়ী কিডনি রোগে যে পর্যন্ত না 70 থেকে 80 ভাগ কিডনির কার্যকারিতা নষ্ট না হয়ে যায় এ পর্যন্ত কিন্তু কোনো লক্ষণই দেখা যায় না, যার জন্য এটাকে বলা হয় নীরব ঘাতক। কারা এই নীরব ঘাতকের আক্রান্ত হন, কারা বেশি, মানে ঝুঁকিপূর্ণ গ্রুপ কারা? তো দেখা গেছে যে বাংলাদেশে মাত্র 3টা কারণে, 3টার মধ্যে একটা হলো উচ্চ রক্তচাপ, আরেকটা হলো ডায়াবেটিস এবং তৃতীয় যেটা সেটা হলো গ্লোমারুলোনেফ্রাইটিস বা কিডনির ছাঁকনির প্রদাহজনিত সমস্যা। এই 3টা কারণেই দেখা যায় বাংলাদেশে 80 ভাগ ক্ষেত্রে এই কিডনির রোগ হয়ে থাকে, দীর্ঘস্থায়ী কিডনি রোগ। কিন্তু এর সাথে আর কি কারণ আছে? এর সাথেও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো যেমন উচ্চতা, এই স্থূলতা, যাদের স্থূলতা থাকে সেটা একটা কারণ। ওবেসিটি যেটা, যারা কায়িক পরিশ্রম কম করে, যারা স্মোকিং করে, ধূমপান। তো ধূমপান আগে কিন্তু মনে করা হতো যে ধূমপান করে হয়তো হার্ট ডিজিজ হচ্ছে বা ক্যান্সার হচ্ছে, লাঙে ক্যান্সার, এগুলি প্রধান কারণ। এখন দেখা যায় যে যারা ধূমপান করে এদের ধূমপানের জন্য সরাসরি 80 ভাগ ক্ষেত্রে, অর্থাৎ এদের সাধারণ মানুষের চেয়ে 80% বেশি সম্ভাবনা এদের কিডনি রোগ হওয়ার। আবার যারা যেমন ব্যথা হলে বা অ্যান্টিবায়োটিক এলে যারা নিজেরা যত্রতত্র দোকান থেকে কিনে খাচ্ছে, বেশি বেশি পরিমাণে খাচ্ছে, এ সমস্ত ওষুধের কারণেও এই কিডনি রোগ হয়। যাদের বারে বারে মূত্রতন্ত্রের প্রদাহ হয় সে কারণে হয়। কিছু বংশগত কারণ আছে, প্রস্রাব প্রবাহে বাধার সৃষ্টি হয়, যেমন বিশেষ করে যারা বাচ্চা বয়সে যদি কারো বা ইয়াং এজে যদি কোনো রোগের কারণে প্রস্রাবের নালী সরু হয়ে যায়, আবার যারা পুরুষ মানুষ যারা বয়স্ক হলে প্রোস্টেট বড় হয়ে যায় সেজন্য প্রস্রাব প্রবাহে বাধার সৃষ্টি করে। এই সমস্ত কারণেও এই দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়ে থাকে, এই রোগে আক্রান্ত হতে পারেন। জি জি। তো আপনি বলছিলেন যে এইরকম একটা জটিল রোগ কিডনি, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যেটা বিকল হলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে সঠিক ব্যবস্থাপনা না হলে, সেই রকম একটা রোগ, এবং সেটাকে বলছিলেন নীরব ঘাতক। নীরব ঘাতককে তো সহজে চেনা যায় না, তো এটাকে আগে ভাগে চেনার উপায় কি? আসলে এখানে আমাদের একটা মানে লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে যে আমরা চাইলে যে সব চিনে ফেলতে পারি তা না। তবে এটাকে চিনার কিছু বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করেছেন যে কতগুলো পয়েন্ট দিয়ে যে আমরা যারা ঝুঁকিপূর্ণ, ঠিক তাদের জন্য, ঝুঁকিপূর্ণ বলতে যাদের
ওজন বেশি, যাদের বয়স 40-এর উপরে, যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, যারা ধূমপান করে, যাদের প্রস্রাবে কখনো আমিষ বা প্রোটিন গিয়েছে, যাদের বংশে কিডনি রোগ আছে, এরা সবাই কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। তাদের যদি বছরে মাত্র 2টো পরীক্ষা করা হয়, একটা হলো যে প্রস্রাবে কোনো অ্যালবুমিন যায় কিনা, দ্বিতীয়টা ক্রিয়েটিনিন, রক্তের উপাদান ক্রিয়েটিনিন, এখান থেকে 100 ভাগে কত ভাগ কাজ করছে সেটা বোঝা যায়। আর তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে যে কারণে কিডনি রোগ হয়েছে সে কারণের লক্ষণ দেখা যায়। আর যখন এটা অ্যাডভান্স হয়ে যায় তখন কিছু লক্ষণ আছে, যেমন প্রথমেই খাবার রুচি কমে যায়, খেতে পারে না, বমি বমি ভাব থাকে, দেখা যায় বিনা কারণে রাতে মানে গায়ে চুলকাচ্ছে, কারো দেখা যায় রাতে উঠে বারবার প্রস্রাব করতে হচ্ছে, তারপর দেখা যায় যে আস্তে আস্তে শরীরে মুখে পানি জমে যাচ্ছে, কোনো কাজে তার মনোযোগ থাকতেছে না, অযথা ইরিটেবল বা রাগান্বিত হয়ে যায় অল্পতে, এরকম হচ্ছে। তারপরে যখন অ্যাডভান্স হয়ে যায় তখন তো শ্বাসকষ্ট হয়, তাদের বুকে পানি জমে যায়, বিভিন্ন রকমের জটিলতা, সমস্ত এমন কোনো অঙ্গ নাই যেগুলো আক্রমণ করে না, সেগুলো তখন রক্তের পরীক্ষা করে বোঝা যায় যে তাদের কিডনি রোগ আছে। একজন মানুষ যদি এই জটিল রোগটিতে আক্রান্ত হয়ে পড়েন সেই ক্ষেত্রে করণীয় কি? অনেক সময় অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, তখন এটাকে কি কিডনি রোগ সিকেডি যেটা দীর্ঘমেয়াদী কিডনি রোগ, এটা একবার হলে সেটাকে চিকিৎসা দিয়ে কি সম্পূর্ণ নিরাময় আগের অবস্থায় আনা যায়, বা আনা গেলে কাদের বেলায়, আর যাদের বেলায় আনা যায় না তাদের বেলায় করণীয় কি? ওই যে আগে বলেছিলাম যে এটা খুব ধীরে ধীরে প্রসিড করতে থাকে। যদি 1, 2, 3, 4 এই 4টা ধাপে যদি, অর্থাৎ তার 15 ভাগ পর্যন্ত তার হয়তো কিডনি তখনও কার্যক্ষমতা আছে, এই পর্যন্তও যদি এটা ডিটেক্ট করা যায় তাহলেও কিছুটা পসিবল যেটাকে থামিয়ে রাখা যায় বা পূর্বের স্টেজে ফেরত দেওয়া যায়, অর্থাৎ কমে আনা যায়। তবে যদি একদম প্রাথমিক অবস্থায় 1, 2, 3 নাম্বার ধাপে যদি এটাকে নির্ণয় করা যায় তাহলে অনেক ক্ষেত্রে চিকিৎসা করে সেটাকে ভালো করা যায়, যেখানে রিভার্সিবল ফ্যাক্টর আছে। আর যেখানে ভালো করা যায় না সেখানে কিন্তু যে গতিতে খারাপ হচ্ছে সেই গতিকে একদম স্লো করে দেওয়া যায় চিকিৎসা দিয়ে এবং লাইফস্টাইল মডিফিকেশন করে, এক্সারসাইজ করে, খাবার নিয়ন্ত্রণ করে, এবং যে কারণে ক্ষতি হচ্ছে, যেমন ডায়াবেটিস হলে ডায়াবেটিসটা কন্ট্রোল করা, উচ্চ রক্তচাপ হলে সেটাকে নিয়ন্ত্রণে রাখা, এগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে কায়িক পরিশ্রম বাড়াতে, ধূমপান করলে সেগুলো পরিত্যাগ করে, যারা লবণ বেশি খাচ্ছে সেটা পরিত্যাগ করে, যারা ব্যথার ওষুধ খাচ্ছে সেগুলোকে বাদ দিয়ে, যেটা কিডনির ক্ষতি করবে না এরকম ওষুধ দিয়ে সেটাকে কিন্তু থামিয়ে আনা যায়। যদি আরও অ্যাডভান্স স্টেজে চলে যায়, যখন আর কনজারভেটিভ ম্যানেজমেন্ট বা ওষুধ দিয়ে চিকিৎসা সম্ভব হচ্ছে না, এর এই যে খারাপ হওয়ার গতি সেটাকেও ঠেকানো যাচ্ছে না এবং তার নানান রকমের কমপ্লিকেশন হচ্ছে, তখন কি করা যায়? তখন কিন্তু বেঁচে থাকার জন্য 2টা পথ থাকে। একটা হলো যে তার কিডনি সংযোজন করা, আর একটা হলো ডায়ালাইসিস করা। তবে ডায়ালাইসিসের জন্য একটা লাগে, একটা মানে আমরা বলবো যে একটা পথ তৈরি করা আর কি, যেটা সহজভাবে বোঝানোর জন্য বলি যে 2টা রক্তনালী, একটা ধমনী শিরা হাতের কবজিতে অপারেশন করে 2টাকে জোড়া দিয়ে দিতে হয়, এটাকে বলা হয় এবি ফিস্টুলা। এটা যদি না করা থাকে তাহলে যখন ইমার্জেন্সি অবস্থায় তার 85-90 ভাগ কিডনি বিকল নিয়ে আসে তখন কিন্তু তাকে বাঁচানোর জন্য আমরা এই যে এখানে যে রক্তনালী আছে ইন্টারনাল জুগুলার ভেইন, সেখানে একদম লম্বা একটা ক্যাথেটার হার্ট পর্যন্ত দিয়ে ডায়ালাইজ করতে হয়। এই ঝক্কি ডায়ালাইজ করতে গেলে এখানে ইনফেকশন হতে পারে, করার সময় জটিলতা হতে পারে, এখানে রাখতে কষ্ট, অনেক খরচ। এটাকে এড়ানোর জন্য আগে থেকেই অপারেশনটা করানোর জন্য আমরা বারবার বলি, কিন্তু আমাদের দেশের মানুষ কেন যেন এটা ভয় পায়, করতে চায় না। কিন্তু অন্য দেশে কিন্তু অস্ট্রেলিয়া বা আমেরিকা ওরা কিন্তু যখন 30 ভাগে এই কিডনির ক্ষমতা কমে আসে তখনই কিন্তু এই ফিস্টুলাটা করে রাখে। তো আমাদের উচিত এটা আগে করে রাখা। সময় ডায়ালাইসিস লাগলে এটা সহযোগিতা করবে, যে কোনো সময় লাগতে পারে, একটু ডায়রিয়া হলে, একটা বমি হলে, যার 30 ভাগ আছে তার কিন্তু 2 দিন পরে ডায়ালাইসিস লাগতে পারে, সেজন্য এটা করে রাখা উচিত। আর যখন ডায়ালাইসিসের দেখা যায় যে রোগী একদম খেতে পাচ্ছে না, বমি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অথবা রক্তের উপাদানগুলো আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারতেছি না, তখন তো তাকে ডায়ালাইসিসে যেতে হবে। তবে সবচেয়ে উত্তম চিকিৎসা হলো কিডনি সংযোজন করা, কিন্তু এখানে সমস্যা আছে এটা করতে গিয়ে। কি সমস্যা? একটা সমস্যা হলো যে দিবে যে দাতা সংকট, আমাদের দেশের কথাই বলতেছি। কারণ দেখা যায় যে দাতা যে দিবে তার জন্য কিন্তু একটা আইনি সীমাবদ্ধ আছে, যে 9 জনের মধ্যে শুধু যে আপন ভাই বোন, চাচা, ফুফু, খালা, মামা এবং সন্তান মানে বাবা মা, এর মধ্যে এটা দেওয়া যায়, এবং স্ত্রী এবং হাজব্যান্ড যদি ওয়াইফ হাজব্যান্ড যদি এদের মধ্যে যদি মিলে যায় তবে তারা দিতে পারবে। কিন্তু দেখা যায় পরীক্ষা করতে গেলে অনেকের বয়সে কলোয় না, আরও অনেকের কিডনির কার্যক্ষমতা নেই। আজকাল তো ছোট ছোট ফ্যামিলি, ভাই বোন অত খুঁজে পাওয়া যায় না, যার জন্য একটা মারাত্মক সংকট। এটা অনেকে ভয়ও পান,
ভয় পান দিতে, যে আসলে সামান্য রক্ত দেওয়ার মতো সাধারণ বিষয়, তাতেও আমাদের অনেকে আগ্রহী হয় না, ভয় পায়। সেখানে কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়ে দিতে অনেকে ভয় পায়, যে মোটিভেশন দরকার সেটিও আমাদের সমাজে কম। হ্যাঁ, তবে আমরা এটা বলে রাখতে চাই যে আসলে যে দাতা, আমরা কিন্তু যখন পরীক্ষা নিরীক্ষা করি আমরা একটা জিনিস কনফার্ম করতে চাই যে দাতার যেন লাইফে কোনো সমস্যা না হয় এই কিডনি দেওয়ার জন্য। সেজন্য তাকে আমরা অনেক পরীক্ষা করে আমরা ঠিক করে নিই, এটা কনফার্ম করেই নেওয়া হয়। তারপরও অনেকের ভীতি আছে। আশা করি আপনজনদের জন্য এই ভীতির ঊর্ধ্বে অনেকে উঠবেন এবং দেবেন, সে ব্যবস্থা নেবেন। যদিও বাংলাদেশে এটা ব্যয়বহুল চিকিৎসাটা, বাইরের দেশে আরও বেশি ব্যয়বহুল। তবু আমরা আশাবাদী হতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে ব্যায়াম ভিত্তিক নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যেটা দেখাবো থার্ড পার্ট, আমরা চেস্টটাকে এবং ল্যাটসটাকে ডেফিনেশন এবং ম্যাস বিল্ডিং করার জন্য যে মুভমেন্টগুলো করবো এটা হচ্ছে থার্ড পার্ট। এটাকে আমরা ফোকাস করবো হচ্ছে ডিক্লাইন মুভমেন্টে, মানে চেস্টের যে লোয়ার পোর্শনটা থাকে সেই পোর্শনটাকে আমরা ডিফাইন করবো। অনেক সময় দেখা যায় যে চেস্টের আপার পেক্স হয়ে গেছে, ওভারঅল চেস্ট হয়ে গেছে, কিন্তু লোয়ার পেক্স অথবা পেক্সের যে সাইড যে মোশনগুলো থাকে সেই সাইড মোশনগুলো খুব একটা আসে না। এবং সাইড মোশনটা না আসলে জিনিসটা হয় কি, চেস্টের যে মেইন যে ম্যাসিভনেসটা, যে ম্যানলি লুকসটা, সেই জিনিসটা থাকে না। এখন আমরা জিনিসটা করে দেখাবো যে কীভাবে আমরা উইথ দ্য কম্বিনেশন অফ ওয়েটস অ্যান্ড বডি রেজিস্ট্যান্স এক্সারসাইজ অল্প টাইমের ভিতর চেস্টের লোয়ার পেক্সটা আমরা ডেভেলপ করতে পারি। এখন দেখুন সে কীভাবে করছে এক্সারসাইজটা। ওকে, ওভাইজ রেডি? এই জন্য প্রথমে যে জিনিসটা আপনার পড়বে, মানে দরকার পড়বে, দ্যাটস এ ডিক্লাইন বেঞ্চ। আমরা দেখাচ্ছি উইথ দ্য হেল্প অফ দ্য কেবলসে দেখাচ্ছি, কারণ কেবলসের কাজটা বেশি হয়, কারণ কন্টিনিউয়াস টেনশন থাকে, কন্টিনিউয়াস রেজিস্ট্যান্সটা থাকে। যদি কোনো জিমে কেবলস না থাকে অথবা বাসায় যদি যারা করছেন যাদের কেবলস অ্যাক্সেসিবিলিটি না থাকে, তাহলে আবারও বলছি আপনারা ডাম্বেল ইউজ করবেন। অ্যান্ড ইটস এ মোর অফ এ ফ্লাই মুভমেন্ট, ইটস নট এ প্রেসিং মুভমেন্টস। আর ফ্লাই আমরা যখন করি তখন ম্যাক্সিমাম আমরা ফ্লাই মুভমেন্টগুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে আইসোলেশন, মানে আমরা ডেফিনেশন দিকে যেতে যাচ্ছি। ওকে, যখনই এটা শেষ হয়ে যাবে, ওকে, যেহেতু আমি বলছি যে মডারেট রেপিটেশন করছে সে, এই জন্য আমরা বলবো 8 to 12 রেপিটেশন। এর সাথে যেটা করবে ক্লোজ চিন আপ। ক্লোজ চিন আপের মেন রিজনটা হচ্ছে যখন আমরা নর্মাল চিন আপ মারছি তখন আপারের যে ল্যাসটা সেটা আমরা ডেভেলপ করছি, আর যখন ক্লোজ মারছে সে তখন লোয়ার থেকে জিনিসটা উঠছে। তার মানে আপনি পুরো ল্যাসের কমপ্লিট ডেফিনেশনটা আসবে এবং পুরো স্প্রেড আউট হয়ে যাবে। ওকে, ওভাইস। ওকে, তাহলে আমরা কী করলাম এখানে আমরা চেস্টের 3টা পার্টকে আমরা হিট করলাম। কীভাবে? ওভারঅল, যেটা আমরা অনেক সময় বলি মিডল পেক্স, এরপরে চলে গেলাম মিডল পেক্সটাকে আমরা করলাম হচ্ছে ম্যাস বিল্ডিং করলাম। এরপরে আমরা চলে গেলাম আপার পেক্সে চলে গেলাম আইসোলেশনে, কারণ ওই জায়গাটা খুব ছোটো। এরপরে আবার চলে গেলাম লোয়ার পেক্সটাকে আসলে ডেফিনেশনটা মেইন জিনিস, ইম্পর্টেন্ট, এই জন্য আমরা লোয়ার পেক্সে চলে গেলাম। তার মানে কী হলো, ম্যাস বিল্ডিংয়ের জন্য আমরা করলাম প্রেসিং মুভমেন্টস, এবং অন্য দুটো আইসোলেশনের জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফ্লাই মুভমেন্টস। এর সাথে কম্বিনেশনলি আমরা যে জিনিসটা করলাম, আমরা সবসময় 3 ধরনের চিন আপটাকে আমরা অ্যাড করলাম। এখন চিন আপটা কিন্তু কখনো আমরা ওয়েট ট্রেনিংয়ে নিয়ে গেলাম না, এই কারণে কারণ ওইটা হচ্ছে মোর অফ এ শেপিং এক্সারসাইজ। কারণ যদি আপনার ল্যাটসটা যদি আপনার বেশি ম্যাসিভ হয়ে যায়, ইউ লুক বাল্কড আপ, অথবা অনেক সময় দেখা যায় মোটা দেখা যাচ্ছে। এই জন্য আমরা যে জিনিসটা করি, আমরা ভি শেপটা যাতে থাকে, ভি শেপের সাথে ম্যাসিভ একটা চেস্ট যদি থাকে, ইউ লুক মাচ মোর বেটার। তার মানে কি 1 2 3 এই 3টে এক্সারসাইজ করতে দেখা যাচ্ছে আমাদের হয়তো 10 to 15 মিনিটস টাইম লাগবে। যদি আমরা 3 থেকে 5 সেট পরে এটা করি, তাহলে জাস্ট 10 to 15 মিনিটস লাগবে। ওই 10 to 15 মিনিটসের ভিতর দেখা যাচ্ছে আপনার পুরো চেস্ট অ্যান্ড ল্যাটসটাকে আপনার ম্যাসিভ অথবা ডিফাইন, যেটা ইচ্ছা আপনি করতে পারবেন। আপনাকে জিমে গিয়ে 1.5-2 ঘন্টার মতো টাইম দিতে হবে না। তো এখন তাহলে আমরা সবসময় আপনি খেয়াল রাখবেন যে আপনার 3টা মুভমেন্টের মাধ্যমে পুরো চেস্টের এক্সারসাইজ আমরা কমপ্লিট করতে পারছি। যদি কারো এমন হয় যে নর্মাল প্রোগ্রামের ভিতরে আপনার ব্যায়াম মিস হওয়ার চান্স থাকে, যে আপনার টাইম হচ্ছে না, আপনি যদি এই প্রোগ্রামটা মাঝে মাঝে করেন, আপনি সেম বেনিফিটটাই পাবেন। প্রিয় দর্শক, যারা লিভারের রোগে আক্রান্ত তারা কি খেতে পারবেন কি খেতে পারবেন না, চলুন সে বিষয়ে জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। লিভার মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি। দেহ প্রক্রিয়ায় যতগুলি কাজ হয় তার সব কিছুর সাথেই লিভার জড়িত। তাই সুস্থ থাকার জন্য আমাদের লিভারের যত্নের প্রয়োজন। গুড নিউট্রিশন আমাদের লিভারকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। লিভারের কোনো রোগ থাকলে বা কোনো সমস্যা থাকলে আমাদের দেহে শক্তি যোগানোর জন্য সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং ওজন নিয়ন্ত্রণ করা জরুরি। লিভারের বিভিন্ন ধরনের রোগের মধ্যে হেপাটাইটিস, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার ইত্যাদি উল্লেখযোগ্য।
লিভারের রোগগুলির মধ্যে যে সকল কারণ দায়ী করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেরিতে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে দেরিতে ওঠা, সকালবেলা ইউরিন পাস না করা, ব্রেকফাস্ট না করা, অতিরিক্ত ভাজা পোড়া চর্বি জাতীয় খাবার গ্রহণ, অ্যালকোহল জাতীয় খাবার গ্রহণ ইত্যাদি উল্লেখযোগ্য। তাই খাদ্য নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এমন কোনো খাবার আমরা নির্বাচন না করি যা লিভারের উপরে অতিরিক্ত চাপ পড়ে। তাই খাদ্য নির্বাচনের সময় সহজপাচ্য অর্থাৎ সহজে হজম হয় এই ধরনের খাবার আমাদের নির্বাচন করা উচিত। তার মধ্যে সবজির ক্ষেত্রে যেমন আমরা পেঁপে, লাউ, ঝিঙ্গা এ ধরনের খাবার নির্বাচন করতে পারি। অনেকেরই ধারণা লিভার ডিজিজের ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশনের প্রয়োজন, কিন্তু আসলে সব ক্ষেত্রে এই ধারণাটি ঠিক নয়। প্রোটিন দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে, কিন্তু লিভার ডিজিজের ক্ষেত্রে লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলার কারণে লিভারে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় এবং তা ব্রেইনে এফেক্ট করে, ফলে হেপাটিক এনসেফালোপ্যাথি দেখা দেয়। লিভার ডিজিজে স্টেবল রাখার জন্য, লিভারকে স্টেবল রাখার জন্য কিছু নিয়ম আমাদের মেনে চলা উচিত। যেমন দৈনন্দিন খাদ্য চাহিদার 60 থেকে 70% আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে নিতে পারি। এর মধ্যে হোল গ্রেইন জাতীয় খাবার যেমন রাইস, পাস্তা ইত্যাদি নিতে পারি। 20 থেকে 30% আমরা প্রোটিন জাতীয় খাবার থেকে নিতে পারি। এর মধ্যে ভেজিটেবল প্রোটিন, অ্যানিমেল লিন প্রোটিন হতে পারে। 10 থেকে 20% আমরা ফ্যাট জাতীয় খাবার যেমন পলি আনস্যাচুরেটেড ফ্যাট হিসেবে আমরা বাদাম, মাছের তেল ইত্যাদি নিতে পারি। সারাদিন 8 থেকে 12 গ্লাস পানি আমাদের নেওয়া উচিত। তাছাড়া সারাদিনের খাবারে সোডিয়ামের চাহিদা কখনোই 1 থেকে 1.5 গ্রামের বেশি হবে না। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট আমাদের নেওয়া উচিত, কারণ এ সময় অনেক ক্ষেত্রে নার্ভাস সিস্টেমে অসুবিধা দেখা দেয়। তাছাড়া লো ব্লাড কাউন্ট হতে পারে। ভিটামিন সি জাতীয় খাবার হিসেবে আমরা আমলকি নিতে পারি, কারণ এই ভিটামিন সি আমাদের ভেজিটেবলের আয়রন অ্যাবজর্পশনে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার আমরা নিতে হবে। তাছাড়া অ্যালকোহল জাতীয় খাবার অবশ্যই বর্জন করতে হবে। এক্সেসিভ ক্যাফেইন ইনটেক অর্থাৎ চা, কফি সারাদিনে কখনোই 2 বারের বেশি হবে না। তাছাড়া অতিরিক্ত পরিমাণে ভিটামিন এ, আয়রন এবং ভিটামিন B3 গ্রহণ করা যাবে না। তাই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই লিভারের উপরে যাতে অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে খেয়াল রেখে আমাদের খাবার নির্বাচন করতে হবে এবং শরীরকে সুস্থ রাখার জন্য সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে উচিত লিভারকে সুস্থ রাখা। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। সাধারণ আকারের একটি টিভি থেকে দর্শকের দূরত্ব কমপক্ষে 10 ফুট হওয়া উচিত। এর বেশি বা কম হলে চোখের সমস্যা সহ মাথা ব্যথা হতে পারে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, যে কোনো ব্যক্তি যখন মানসিকভাবে বিপর্যস্ত হয় তাদেরকে সাধারণত সাইকিয়াট্রিকের কাছে নিয়ে যাওয়া হয়, বা এখানে যখন বলা হয় যে যাও ওখানে সাইকিয়াট্রিক দেখাও, তখন সাইকিয়াট্রিকের কাছে গেলে বলা হয় আপনার তো ওই ধরনের মানসিক কোনো সমস্যা নেই যে আমরা এখানে প্রেসক্রিপশন দিব, তো আপনারা বেটার কোনো কাউন্সিলরের কাছে যান। তারপর কাউন্সিলরের কাছে গেলে কাউন্সিলরও বলে যে হ্যাঁ এইখানে হয়তো আমি কিছু কাউন্সিলিং দিতে পারি, কিন্তু আপনি যেই পরিবেশ থেকে এসছেন সেই জায়গাতে কিছু সমস্যা। তখন তাহলে তারা কোথায় যাবে? তো বলছে আচ্ছা পরিবেশের কাছে তাহলে কি করে আমাদের প্রবলেম সলভ হবে? এখানেই কাজটা হচ্ছে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক হচ্ছে এই ধরনের একটা সায়েন্স যারা সোশ্যাল সার্ভিস দিচ্ছে ক্লিনিক্যালি, সাইকোলজিক্যালি, সোশ্যালি। এবং এটা শুধুমাত্র যদি আমরা মনে করে থাকি যে রেফারেল হিসেবে, ডেফিনেটলি তখন তাদের কাজটুকু তারা করার পর যখন তাদের আওতার বাইরে তখন তারা এখানে রেফারেল দিয়ে দিচ্ছে সাইকিয়াট্রিক অর সাইকোলজিস্টের কাছে। মানে প্রাইমারি অ্যাসেসমেন্ট হচ্ছে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের কাছে। অনেক সময় বলা হয় যে ডায়াগনোসিস কি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা করে? না, ডায়াগনোসিস করছে না, কিন্তু অ্যাসেসমেন্ট। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd
দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।